পদ্মজা পর্ব সংখ্যা ৬৩। লেখিকা ইলমা বেহরুজ আর পাঠে উপন্যাস প্রেমী বাই মরিয়ম। এটাই শেষ পর্ব হতে চলেছে। তোমরা যারা প্রথম পর্বগুলোর থেকে শুরু করে দেখোনি, তোমরা শেষ পর্বগুলোও দেখে নিবা। পদ্মজার সন্ধ্যার চোখ দুটো জলে পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ভাইনার এক হাতে কপাল ঠেকে ব্যর্থকণ্ঠে বলল, আম্মা আমি কি করব? যখনই ভাবি এবার ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশ আমি নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিশালী মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন। আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখলো ভাইনার চোখ বন্ধ অবস্থায়। স্যাঁত করে উঠল বুকটা। সে ভাইনার নাকে কাছে হাত দিয়ে পরীক্ষা করলো, নিঃশ্বাস নিচ্ছেন নাকি নিচ্ছেন। সে সময় লতিফা স্যাবলন তুলো হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ভাইনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থা নেই। পদ্মজার গায়ে ঘা হয়েছে, 5 দিনের সেরা কাটা ভালো নেই। শীতের কারণে উল্টো আরও কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যাতা, তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকের এক ফোঁটা শান্তি নেই। হৃদয়ের দুপুরের জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমি জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনার পদ্মজার মাথায় আসতে সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না আমি কি ভাবছি? কিছু হয়নি, কিছু হয়নি, সবই ভালো আছে। লতিফার দায়িত্বে ভাইনাকে রেখে নিস্তালায় নেমে এলো সে। সঙ্গে সুরির আমদা নিয়েছে। তার খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত রাখবে না। তার আগে আমিরকে বের করতে হবে। সে সঙ্গে লুকানো সব রহস্য। সদর ঘরে আমিনার ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন, নির্বিকার ভঙ্গি। তার কোনো তাড়া নেই, চিন্তা নেই। হৃদয়ের কী অবস্থা কি দেখেনি এই মানুষটা? শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্যই না। কিন্তু কেন? পরিবারের সবার সঙ্গে দূরত্ব বজায় রাখেন, কথা বলে তাতে মিশে থাকে অহংকার আর বিদ্রুপ। পদ্মজা বেরিয়ে পড়ল। সন্ধ্যা নামাজ পড়ে বেরিয়েছেন। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকালে বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছেন। ধীর পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলে। বোনের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে। পূর্ণা তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে? এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজার মানুষের উপস্থিত টের পেল। ফিসফিসে কাছে কোথাও বলছে কেউ। পদ্মজা এখনও ভালো নেই, জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। হিজল গাছে আড়ালে লুকিয়ে পড়ল সে। আস্তে আস্তে দুটো মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিকে থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পেছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুলের হাতে টর্চ। সে টর্চের আলো চারপাশে জনের হাতে ভেসে আছে। এক হাতে লাল রক্ত তাজা, অন্য হাতে রামদা। শিরে উঠল পদ্মজা, ঘামছে অনবরত। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাচ্ছে উপক্রম, গলা শুকিয়ে কাঠ। মৃদুল এমন কিছু একটা বলল। উত্তরে অচেনা লোকটি বলল একটা কিছু। ঝাপসা আলোয় মৃদুলের সঙ্গে লোকটার দেহ আর চুল স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা শরীর, মাথায় কাঁকড়া চুল। চারপা যেন স্থির হয়ে গেল। পদ্মজার শরীর বেয়ে মুহূর্তেই ছুটে গেল শীতল কিছু একটা। বিস্ময়ের ঘোর এ কিছুতেই কাটতে পারছে না। চন্দ্র তারকাহীন ম্লান আকাশের চারপাশে অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটি পড়ল। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পিছিয়ে গেল দুপা। যখন ব্যাপারটা বুঝতে পারল, তখন তিনি ভয় পাওয়ার দেখে নিজের উপরেই বিরক্ত হলো খুব। দুপা এগিয়ে এসে অন্দরমহলের দিকে তাকালো আবার। আধো অন্ধকারে আবিষ্কার করলো মৃদুল আর আগন্তুক নেই। চোখের পলকে মুহূর্তের ভোজবাজ মতো অদৃশ্য হয়ে গেল। সাবধানে হয়ে উঠল পদ্মজার মস্তিষ্ক। মৃদুলের মধ্যে ঝাপসা আছে, মৃদুলের মধ্যে ঘাবলা আছে। ভাবতেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু ভাবতে পারে। সব কিছু পরিকল্পনার পথ ধরে হাঁটা শুরু করলো পদ্মজা। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃদুল জঙ্গলের ভেতরে ঢোকেনি তো? আর দীর্ঘহীন ধেয়ে ঝাঁঝরা চুল, আগন্তুক কী রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা, আর চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসলো?
সেদিন যতটুকু এসেছিল ঠাউর করে নিরাপদভাবে ঠিক ততটুকু চলে এসেছে। সামনে বড় বড় গাছপালা মেলে দাঁড়িয়ে আছে, ভুতুড়ে পরিবেশ। পথচা কেন জানি নিশ্চিত আজ কেউ থাকবে এখানে অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। আর আশপাশে আছে সে গুপ্তধন রহস্যজাল। পথচার সেরায় সেরায় প্রবল উত্তেজনা বয়ে গেল। কয়েকটা গাছ পেরিয়ে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পথচার বুক দূর দূর করে শব্দে উৎসের দিকে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রসব করছে। পথচার প্রস্তুত হয় লোকটির পেছনে আক্রমণ করার জন্য, কিন্তু জানে না কেন কেঁপে উঠল তার হাত। কেউ কাকে প্রাণে মারতে পারে না, সে সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবতে তার গাও কেঁপে ওঠে। সেদিন খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছিল। সে যেন ছিল অন্য এক রকম পদজা। সেই পদজাকে সে নিজেও চিনত না। আচমকা হয়ে দাঁড়ালো লোকটা। পদজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাস তাকিয়ে লোকটার দিকে তাকালো। লোকটির মুখ অস্পষ্ট, অবয়স শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপি রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিত। তবু পদে নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতে সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদায় এক পাশে আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গঙ্গানির শব্দ হচ্ছে, হাত পা ফোপাতে থাকে। সেকেন্ড কয়েকটার পর দেহটি নিস্তেজ হয়ে গেল। পদজার বুক ফুপে বেরিয়ে এলো নিঃশ্বাস। তবে লোকটির কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতেই কুপকাত। পদজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটির মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ থেকে উপস্থিত টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিত দেহটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসে শো শো শব্দ, ঝিঝি পোকার ডাক, অশরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পথেজার গা হিম দিয়ে যাচ্ছে। পথেজা প্রমাদ গুণে নিজের মধ্যে সাহস জোগাতে চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও না, জঙ্গলে লতাপাতা আছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে যে কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবে পদজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতে জুতা ভেদ করে পায়ে ফুটল এক কাঁচা। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদজা কলিজা ছেঁড়ার যন্ত্রণা অনুভব হয়। সে কাঁটা থেকে বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্তজবা ঠোঁট দুটো ভিজে যায় জলে। মৃদুল এদিকে ওদিকে দেখে বলল, লিখন ভাই চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণা লিখনের কপাল বিন্দু বিন্দু ঘাম জমছে। সেবা কয় তোয়াক্কা না, সে বলল পদজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না সে কি করবে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সঙ্গে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফুলে যাদ্দা অবস্থা। অনেক কান্নাকাটি করেছে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করেছে তার বোন ভালো নেই, মৃদুলের ভাই, তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন শাহ আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সঙ্গে দেখা করতে এসেছে। পূর্ণাকে এইভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো। সে বলল বাড়িতে ঢুকতে দেবে না। লিখন মৃদুলের কথা শুনে চলে এলো হাওলদার বাড়িতে। পিছু পিছু এলো মৃদুলও, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরে ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদু লিখনের সঙ্গে পরিকল্পনা করে তার বাড়ির পেছনে ভাঙা পাঁচিলের ভিতরে দিয়ে ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হয়। সে চিন্তিত হয়ে পড়েছে। পদজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে সে এসেও একটা মেয়ের জন্য ব্যাকুলতা হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই খারাপের জন্য সে পদজার থেকে নিজেকে এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদজাকে ছুঁতে না পারে, পদজা যেন অসুখী না হয়। সে পদজাকে নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলেও তা দেখা করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথায় রগ তপতপ করতে থাকে। আধার নামতে দুজনে হাওলদার বাড়ির পেছনে ভাঙা পাঁচির দিয়ে বাড়ির সামনে ঢুকে পড়ে। বাড়ির পেছনে যেন জঙ্গল। সে জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারদিকে ঘোর করলো পাঁচির দেওয়া। তাই পেছনে পাঁচির দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সঙ্গে পশ্চিম দিকে এসেছিল,
তারা ওষুধি পাতা নিতে। তাই সে জানতো এদিকে বড় বড় গাছ কাটা আছে, এজন্য রামদানি এসেছে। লিখনের হাতে ছিল সেটা। লিখন অসাবধানতাবশত কাটা লতাপাতা কাটতে গিয়ে নিজের হাত আঘাত করে বসে, ফলে ক্ষত সৃষ্টি হয়। গলল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হচ্ছে না, কি করা যায় বলেন তো? আসো চলে যাই, বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হও না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলে বাঁ দিকে আছে। মৃদুলের হাতে টর্চ নিয়ে লিখনের চারপাশটা দেখে নিল। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদু লিখনের দেখা কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কোচকে নরম করে লিখনের ক্ষত স্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চলে যাইতেই পারতাম। পদ্মজা খোঁজ না নিয়ে কীভাবে যাই? পদ্মজা ভাবির এত ভালোবাসো ভাই? অবাক করে আমার রে। লিখন মুচকে হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখনের ঠোঁটে হাসি রেখে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজের ভালো দেখে না। সমাজেরই আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পেছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে। তার পেছনে শীতবস্ত্র নেই, ঠান্ডা জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এসব কথা বাদ দেওয়া হন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকে কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের 2 তলায় তাকালো। পদ্মজা ঘরে জানালার দিকে। প্রশ্ন করলো, পেছনে কি করার আছে? পদ্মজা ঘরে জানালার পাশে ড্রেনটি গাছটি দেখলো। গাছে উঠে উকি দিল, পদ্মজাকে দেখা যাবে, কথা বলা যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্য? তাহলে চলো, উঠবো আমরা। একবার সামনের দিকে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না, আমরা অপমান ইচ্ছা করছে না। তাহলে চলো গাছে উঠে। মৃদুল ঠিকই চুল করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসলো। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে দুহাতে কপালে দুপাশ চেপে ধরে রাখে। পদ্মজা ঘরে জানালার দিকে তাকায়, ভাবে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙ্গিয়ে লুকে একপক্ষে ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে সেটা গুরুত্ব, দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে, এভাবে মানসিকভাবে থাকে। এ কথা ঠিক, পদ্মজার সঙ্গে আমিরের এত সুখে তার বুক চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তি পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়, আশা মনে থাকে, বেঁচে থাকে পদ্মফুল। চাইলে দূর থেকে দেখা যাবে, চাইলে কথা বলা যাবে, কিন্তু যদি না যায়, না থাকে, তবে। মৃদুল এসে জানালা দাঁড়ালো। শালা ব্যাটার দুলাভাই নাই, কাউকে দেখার দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনের দিকে যাই। আমরা কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে। লিখন হাসল, ম্লান হাসি। সে এগিয়ে গেল। সঙ্গে মৃদুল। দুজনে অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদের ঘরে বসেছিল। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এখানে কারে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুপু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আসিলি বাপ? তোর ফুপাই বকছে বললাম চলে যাবে কেন? আমি তোর ফুপু আম্মা আছি না, তুই এখানে থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপাল ভাস্বরে বলল, ধুর, বাদ দাও তো এসব। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারের কাছে মানুষ থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন, এমন কথা কয় না বাপ, আদর করে কইও। এখন তো পর্যায়ে ভাবি কই? ঘরে আছে। ভাবি কি শরীরটা ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্তে সময় নিয়ে লিখনকে দেখলো, বলল, হ্যাঁ ভালো আছে। আচ্ছা ফুপু আম্মা, আমরা ওখানে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙুলটা তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই ছাড়াও যাইব? লিখন চোখের দৃষ্টি এদিক ওদিক নিয়ে বলল, পরপুরুষের পদের মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধ হয়। মৃদুল থেকে বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমি আসো।
আরে মৃদুল যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমিনা ভাবছে পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই, এরকম সময় যে পদ্মজা নিচে নেমে আসে, লিখনের কথা সময় হবে। আর এই খবর কোনোভাবে খলিল হাওলদার কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানে না পদ্মজা সত্যি যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে বললেও পদ্মজা তো ঘরে নাই। লিখন উত্তীর্ণ হয়ে প্রশ্ন করলো, কেন, কোথায় গিয়েছে? আমি নির্বিকের কণ্ঠে বললেন, আমি কেথা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। ভাবি একলা গেছে। আমিনা আরেকটা মিথ্যা বললেন না, একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎকোচ হয়ে জানতে চাইলো, আমির ভাই বাড়িতে আসছিল? আমি যে দেহি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকাত গেছে। আচ্ছা ফুপু আম্মা আমাদের মহলে নজরবন্দিতে আছিল কেন? আমার ঢুকতে দেয় নাই কেন? আমিনা তৃতীয়বারের মতো মিথ্যা বললেন। আমিনা বললেন, ঢাকাতে গেছিল, কয়ে রাখতে আসে আমি নাই, এজন্য পদ্মজা। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি তো আসি গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটে লিখন জোরপূর্বক হেসে বলল, তার চোখের মনে চিকচিক করছে। মৃদুল আফসোস স্বরে বলল, ধুর, দেখা হইল না, আসি চাচ্ছি, বলল লিখন। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবি চিঠি তো মনে হয় না এত সহজ ব্যাপার। পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধ হয় রহস্যটা লেখে চিঠি রেখেছে। আমির হাওলাদার যখন এখানে আছে, নিশ্চিত পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন নিয়ে কিছু ভাবছে। সে লিখনের কথায় জবাবে বলল, তবুও আগামীকাল পদ্মজার সঙ্গে যোগাযোগ না করলে আমরা আসবো না। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হয়ে ব্যথার টিপো তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আমি আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হবো না। লিখনও সায় দেয়। মৃদুল আগল ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পেছনে বসলো। তাদের দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলেনি। মৃদুল হুমকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকে সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। সে একবার ঘুরে তাকালো হাওলদার বাড়ির গেটের দিকে। বর্তমান সুদর্শন ধনী লিখন শাহ সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে। তাকে দেখে সবাই কত সুখী মনে করে, কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থান আসার। কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বাঙ্গ বুকের ভেতরে বিষাক্ত সুচ নিয়ে আসে। সে সূর্যের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারদিকে নজর ফেলে হাঁটছেন, কিন্তু তাকে পড়ার মধ্যে কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছু তো নজরে আসছে না। পদ্মজার জঙ্গলি লতাপাতার উপরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পা জোড়া ঠান্ডা জমে যাওয়ার উপক্রম। সেখান থেকে কোথাও শিয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকধুক করে কাঁপছে। মনে হচ্ছে কজোড়ার চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতে পদ্মজার গা শিউরে ওঠে। সে ঢোক গিলল, তারপর আয়তাল কুরসি পরে বুকে ফু দিল। আয়তাল কুরসি যতবার পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভূতি করে, ভরসা পায়। এই মুহূর্তে তার ব্যতিক্রম হয়নি। সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটি বদলে অন্য কিছু আছে। চকিতে পদ্মার মস্তিষ্ক 4 গুণ গতিতে চলতে উঠল। সে পায়ের নিচে লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলো শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। এখানেই আবছা আলো দেখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ ফুটে উঠল। উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করে। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ চালিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল একবার। একপাশে ছিদ্র রয়েছে, হাতে হয়তো চাবি ব্যবহৃত হয়। চকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 হাত ভাঁজ থেকে চাবিটা বের করল। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে ছিদ্রে প্রবেশ করালো চাবি। কাজ করলো চাবিটা। পদ্মজা বিস্ময়ে পা খাড়া হয়ে পড়ল। কী হতে চলেছে? সে লোহার ভিতরে একটি অংশ 2 হাতে তোলার চেষ্টা করে। যতটা ভারী ভেবেছিল ততটা ভারী নয়। দেখে মনে হলো লোহার, বোধহয় আসলে লোহার না। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলে একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা।
আজকে হিম হয়ে গেল সে। নিচের দিকে গেল, সিঁড়ি নেমে গেছে। পদজা কাঁপতে থাকে, পা এগিয়ে দিল ভেতরে। ভয়ের জন্য একেবারেই পাচ্ছে না। তা না, খুব ভয় হচ্ছে। এক আনচান ঘটনার সম্মুখীন হতে আগে হয়নি। সিঁড়ি ভেঙে অনেক দূরে নেমে এলো সে। ভীষণ ঠান্ডা এদিকে, মনে হচ্ছে স্বপ্ন। কোনো রূপকথার গল্পে রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটা দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহুব এরকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হোক না কেন, বাড়ির শব্দ আসে না। পদ্মা অস্পষ্ট একটা সন্দেহ বিবর হয়ে ওঠে। এই দরজাটা খুলতেই কাজ এলো আলমগীরে দেওয়া চাবিটা। চাবিতে চুমু খেলো পদ্মজা। এত গুরুত্বপূর্ণ চাবিটা আমি তাকে দিল কেন? এসব ভাবার সময় এখন না, বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেলো। পদ্মজা কপাল কুঁচকে দুই হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুটন বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে তাকালো পিটপিট করে। চারদিকে রং বেরঙের বাতি জ্বলছে। সে বাতিগুলো তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোতে ভরে ওঠে। দুই দিকে আরও দুটি দরজা। প্রথম দরজায় লেখা স্বাগতম, দ্বিতীয় দরজায় লেখা ধর রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্বিতীয় দরজার দিকে এগিয়ে গেল। এটাই তালা নেই, তাহলে খুলবে কি করে? ধাক্কা দিল পদ্মজা, সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। পদ্মজার মুখে হাঁ হয়ে যায়, ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে? আর কি ফিরতে পারবে না নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। একটা সময় একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট, কত যন্ত্রণা সে কান্নায়। কান্নায় বেগ বাড়ছে, যেন বিরতিহীনভাবে আঘাত করছে কেউ। পদ্মজা দুই হাতে ছুরি আর এক হাতে রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুশোচন করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। নিঃশ্বাস আটকে আসছে পদচার। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটা ঘরের দরজা, একটু খোলা ওটা। সে সাবধানে দরজা ঠেলে ঘরে তাকালো। তার ঠিক তখনই তার পায়ে থেকে মাথা তাল্লুক দিয়ে শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে। বিব্রত অবস্থায় 5-6টি মেয়ে হাত জোড়া ধরে কাঁপছে তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়েছে একটা লম্ব শ্যামবর্ণ দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে আছে নাভির অনেক নিচ অবধি। তার হাতে বেল, সম্ভবত বেল দিয়ে মেয়েদেরকে আঘাত করছিল। প্রশস্ত হাটপোষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি। রামদা বিকট শব্দ হলো একটা। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলো চোখে ছুটে গেল দরজার দিকে। পদে ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমিষে যেন শুষে নিচ্ছে। পদজা দেখে মানুষটার চোখ হিংস্র যন্ত্রের মতো জল জল করে উঠল। কপালে শিরা ফেসে উঠল। হিংস্র চাহনিটা যেন মুহূর্তে হয়ে উঠল আরও ভয়ঙ্কর। সে ভাবতেই পারছে না পদজা এত দূরে চলে এসেছে। পদজা বিস্ময় ভরা ছলছল চোখ দুটো মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, সে